আচ্ছা, আমরা তো প্রতিদিন কত রকমের স্ট্যাটস, পোলস, স্টাডির রেজাল্ট দেখি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই যে সংখ্যাগুলো আমরা দেখছি এর পেছনের গল্পটা ঠিক কি? কিভাবে একটা সাধারণ প্রশ্ন থেকে এত ভরসাযোগ্য একটা সিদ্ধান্তে আসা যায়? চলুন এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরুন একটা শহর ঠিক করলো যে তারা একটা নতুন বাইক লেন বানাবে। এখন এটা আসলেই ভালো আইডিয়া কিনা শহরটা বুঝবে কিভাবে? শুধু অনুমানের ওপর ভর করে তো আর এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা যায় না, তাই না? এর জন্য দরকার আসল তথ্য। আর ঠিক এখানেই কিন্তু রিসার্চ বা গবেষণার শুরু। যে কোনো ভালো সিদ্ধান্তের পেছনেই কিন্তু লাগে শক্ত প্রমাণ। আর এই রিসার্চের দুনিয়ায় সেই প্রমাণটা আসে ডেটা বা উপাত্ত থেকে। এটাই হলো আমাদের অনুসন্ধানের একেবারে গোড়ার জিনিস, যা আমাদের শুধু ধারণা থেকে সত্যিটা কি সেদিকে নিয়ে যায়। মানে খুব সহজ করে বললে ডেটা বা উপাত্ত হল সেই কাঁচামাল যা ছাড়া কোনো গবেষণাই এগোতে পারে না। আমাদের ওই যে বাইক লেনের উদাহরণটা, সেটার কথা ভাবুন। সেখানে ডেটা কি হতে পারে? হতে পারে শহরের ঠিক কতজন মানুষ সাইকেল চালায়, কিংবা দুর্ঘটনা নিয়ে কোনো পরিসংখ্যান, অথবা যাতায়াতের সময় নিয়ে লোকজনের মতামত। এই সব কিছুই হল ডেটা, আর এটাই আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। কিন্তু একটা ব্যাপার আছে, সব তথ্যই কিন্তু কাজের ডেটা না। মানে একটা ডেটাকে কাজের হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন ধরুন আমাদের বাইক লেনের ক্ষেত্রে ডেটাটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কালেক্ট করতে হবে। শহরের সব গাড়ির সংখ্যা গুণে তো লাভ নেই, তাই না? আবার তথ্যগুলো এমন হতে হবে যার সংখ্যা বা গুণ দিয়ে মাপা যায়। যেমন দিনে কতজন সাইকেল চালাচ্ছে বা তারা কতটা সন্তুষ্ট। আর সবশেষে এই বিভিন্ন ডেটার মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, যাতে আমরা পুরো ছবিটা পরিষ্কারভাবে দেখতে পারি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এই যে প্রয়োজনীয় ডেটার কথা বলছি, এটা আমরা পাবো কোত্থেকে? দেখুন, একজন গবেষকের সামনে সাধারণত দুটো রাস্তা খোলা থাকে। আর কোন রাস্তাটা বেছে নেওয়া হবে তার উপর কিন্তু গবেষণার সফলতা অনেকটাই নির্ভর করে। পার্থক্যটা কিন্তু একদম সহজ। প্রাইমারি বা প্রাথমিক ডেটা মানে হলো গবেষক নিজেই একেবারে মাঠে নেমে নতুন করে তথ্য জোগাড় করছেন। ঠিক যেমন আমাদের বাইক লেনের জন্য সাইকেল চালকদের সাথে সরাসরি কথা বলা। অন্যদিকে সেকেন্ডারি বা মাধ্যমিক ডেটা হলো এমন তথ্য যা আগে থেকেই আছে। ধরুন শহরের ট্রাফিক ডিপার্টমেন্টের কোনো পুরনো রিপোর্ট। মানে একটা হলো একদম ফ্রেশ নিজের তৈরি করা, আর অন্যটা হলো অন্যের তৈরি করা তথ্য ব্যবহার করা। যখন গবেষকরা একেবারে নতুন মানে ফার্স্ট হ্যান্ড তথ্য চান, তখন তারা সাধারণত এই পথগুলো ধরেন। যেমন সরাসরি মানুষের সাথে কথা বলা, মানে ইন্টারভিউ করা, বা বাইক লেনটা মানুষ কিভাবে ব্যবহার করছে তা পর্যবেক্ষণ করা, কিংবা প্রশ্নমালার মাধ্যমে হাজার হাজার মানুষের মতামত একবারেই নিয়ে নেওয়া। আবার অন্যদিকে অনেক সময় কিন্তু নতুন করে তথ্য জোগাড় করার দরকার হয় না। সরকারি রিপোর্ট, পুরনো কোনো একাডেমিক রিসার্চ পেপার বা খবরের কাগজের মতো এমন অনেক সোর্স আছে যেখানে দরকারি তথ্য আগে থেকেই থাকতে পারে। এতে একজন গবেষকের সময় আর টাকা দুটোই বাঁচে, যদি ঠিকঠাক তথ্য খুঁজে পাওয়া যায় আর কি। আচ্ছা, এবার একটা বড় চ্যালেঞ্জের কথা ভাবা যাক। একটা শহরের লাখ লাখ মানুষের কাছে গিয়ে বাইক লেন নিয়ে মতামত চাওয়া কি আদৌ সম্ভব? না, একদমই না। তাহলে গবেষকরা এত বিশাল একটা জনগোষ্ঠী সম্পর্কে জানবেন কিভাবে? এখানেই আসে একটা দারুণ স্মার্ট টেকনিক। এই উপমাটা কিন্তু স্যাম্পলিং বা নমুনায়নের পুরো ধারণাটাকে এক কথায় বুঝিয়ে দেয়। এক হাঁড়ি ভাত ঠিকঠাক রান্না হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা যেমন স্রেফ কয়েকটা দানা টিপে দেখি, রিসার্চেও ঠিক একই কাজ করা হয়। পুরো জনগোষ্ঠীর সবার সাথে কথা না বলে এর একটা ছোট্ট অংশকে পরীক্ষা করেই পুরো ছবিটা বোঝার চেষ্টা করা হয়। তাহলে এই স্যাম্পলিং বা নমুনায়ন হলো একটা খুবই শক্তিশালী কৌশল। এর মাধ্যমে গবেষকরা একটা ছোট কিন্তু প্রতিনিধিত্বমূলক বা রিপ্রেজেন্টেটিভ গ্রুপের ওপর স্টাডি করে পুরো জনগোষ্ঠী সম্পর্কে একটা নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। সত্যি বলতে এটা ছাড়া বড় মাপের সার্ভে বা রিসার্চ করা প্রায় অসম্ভব। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, ওই যে ভাতের হাঁড়ির উদাহরণটা দিলাম, সেখান থেকে কয়েকটা দানা দেখেই কি সবসময় একদম সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়? কি হবে যদি ভুল করে শুধু ওপরের দিকে সেদ্ধ দানাগুলোই তুলে নেওয়া হয়? ঠিক এখানেই এই শর্টকাটের একটা ঝুঁকিও আছে, আর এটাকে বলা হয় স্যাম্পলিং এরর বা নমুনায়নের ত্রুটি।
ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আমরা কোনো একটা শহরের সব মানুষের বয়স জানি, আর তাদের গড় বয়স ঠিক ২০ বছর। এখন বাস্তবে তো এটা জানা প্রায় অসম্ভব, তাই না? কিন্তু গবেষণার ভাষায় এই যে আসল সত্যিটা, এটাকে বলা হয় প্যারামিটার, আর গবেষকরা এটাকেই খুঁজে বের করার চেষ্টা করেন। এখন দেখুন কি মজার ব্যাপার ঘটে। আমরা দৈব চয়ন বা র্যান্ডম পদ্ধতিতে ১০০ জনের একটা স্যাম্পল নিলাম। দেখা গেল তাদের গড় বয়স ২১ বছর। কিন্তু আমরা তো জানি আসল গড় বয়স হল ২০। এই যে ১ বছরের একটা পার্থক্য তৈরি হলো, এটাই হলো স্যাম্পলিং এরর। এটা কিন্তু কোনো ভুল না, এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের স্যাম্পলটা তো আর পুরো জনগোষ্ঠীর হুবহু প্রতিচ্ছবি ছিল না। এবার যদি আমরা আরেকটা ভিন্ন স্যাম্পল নেই, হতে পারে তাদের গড় বয়স আমরা পেলাম ২৪ বছর, তাহলে দেখুন এবার এরর বা ত্রুটিটা বেড়ে দাঁড়ালো ৪ বছরে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো আমরা যতবারই স্যাম্পল নেব আমাদের রেজাল্ট প্রতিবারই একটু আধটু এদিক ওদিক হতে পারে। আর এই যে পরিবর্তন, এটাকে বোঝা এবং কন্ট্রোলে রাখাই কিন্তু একজন ভালো গবেষকের বড় চ্যালেঞ্জ। তাহলে গবেষকরা এই স্যাম্পল বা নমুনা থেকে ডেটা সংগ্রহ করেন কিভাবে? যেহেতু প্রত্যেকটা স্যাম্পলে একটু আধটু ত্রুটির সম্ভাবনা থাকে, তাই তথ্যটা যেন খুব ভালোভাবে সংগ্রহ করা হয় সেটা নিশ্চিত করা আরও বেশি জরুরি হয়ে পড়ে। আর এর জন্য সবচেয়ে জনপ্রিয় আর কার্যকর একটা পদ্ধতি হল পার্সোনাল ইন্টারভিউ বা ব্যক্তিগত সাক্ষাৎকার। একটা ভালো রিসার্চ ইন্টারভিউ কিন্তু সাধারণ গল্প করার মতো না। এর একটা নির্দিষ্ট কাঠামো থাকে, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বায়াস এড়ানো যায়। দেখুন, এখানে একজন প্রশ্নকর্তা থাকেন, একজন উত্তরদাতা থাকেন, তারা মুখোমুখি বসে কথা বলেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, আর সবশেষে সেই তথ্যগুলো খুব সাবধানে রেকর্ড করা হয়, যেন পরে গবেষণার কাজে ব্যবহার করা যায়। আচ্ছা, অনেক তো টেকনিক্যাল বিষয় নিয়ে কথা হলো, ডেটা, স্যাম্পলিং, ইন্টারভিউ, কিন্তু দিনের শেষে এই সব কিছু জেনে আমাদের কী লাভ? আমাদের প্রতিদিনের জীবনে এগুলোর গুরুত্বটা ঠিক কোথায়? আসল ব্যাপারটা হলো, এই জ্ঞান আমাদের সবাইকে তথ্যের একজন সচেতন ভোক্তা বা কনজিউমার অফ ইনফরমেশন করে তোলে। যখন আমরা বুঝি যে ডেটা কিভাবে কালেক্ট করা হয় বা একটা স্যাম্পল কতটা নির্ভরযোগ্য, তখন কিন্তু আমরা যে কোনো পরিসংখ্যান বা সার্ভের ফলাফলকে চোখ বন্ধ করে বিশ্বাস করি না। আমরা তখন সঠিক প্রশ্নটা করতে শিখি, আর আজকের এই তথ্যের যুগে এটাই কিন্তু সবচেয়ে জরুরি একটা স্কিল। কাজেই পরের বার যখন কোনো দারুণ স্টাডি বা গবেষণার ফলাফল চোখের সামনে আসবে, শুধু হেডলাইনটা পড়েই থেমে যাবেন না, বরং প্রশ্ন করা দরকার, এই ডেটাগুলো ওরা পেল কোত্থেকে, স্যাম্পলটা কত বড় ছিল, কাদের ওপর এই সার্ভেটা করা হয়েছিল। এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু একজন সাধারণ পাঠককে একজন বুদ্ধিমান বিশ্লেষকে পরিণত করতে পারে।